আচ্ছা আপুরা, তেল, ময়দা, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো ছাড়া যে কেক তৈরি করা যায় আগে কি কখনো শুনেছেন? এরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটি মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করেছি। বিশ্বাস হচ্ছে না? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই কেকটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি নর্মাল তাপমাত্রা 3টি ডিম। আর ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রা নিতে হবে। আর ফ্রিজের ডিম নিলে একেবারে ফ্রিজ থেকে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। এখন আমি একটা বাটিতে ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর ডিমের সাদা অংশটুকু আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশটুকু একটা ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট বিট করে নিয়েছি। আর মিষ্টির জন্য নিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিটা আমি অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। যে চিনিটা দিবেন ওই চিনিটা যাতে খুব সুন্দর করে মেল্ট হয়ে যায়, তারপরে পরবর্তী চিনিটুকু দিতে হবে। এইভাবে সম্পূর্ণ চিনিটা দিয়ে বিট করে নিতে হবে। হাফ কাপ চিনি দিয়ে কিন্তু খুব একটা মিষ্টি হবে না, সেই জন্য আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। টোটাল আমি হাফ কাপ চিনির সাথে দিয়েছি আরও 2 টেবিল চামচ চিনি। এই চিনিটুকু আমি দাপে দাপে দিয়ে বিট করে নিয়েছি। অল্প অল্প চিনি দিয়ে যদি বিট করে নেওয়া হয় তাহলে চিনিটা দেখবেন খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে। আমি অল্প অল্প চিনি দিয়ে এভাবেই বিট করে নিয়েছি। আমি চেক করে নিয়েছি এখানে চিনির দানাটা একেবারেই নেই, খুব সুন্দর করে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট বিট করে নেব। এই ফোমটা কিন্তু ওভার বিট করা যাবে না, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না, বসে যাবে। কুসুমগুলো দিয়ে বিট করে নেওয়ার পর ফোমটা আরও কিছুটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরপর যদি ডিমের ফোমটা চারপাশ থেকে মাঝ বরাবর এনে যদি আপনারা বিট করে নেন তাহলে দেখবেন ফোম আর ডিমের কুসুমটুকু খুব সুন্দর করে মিশে যাবে। এভাবে আমি খুব সুন্দর করে বিট করে নিয়েছি। অবশ্যই মাথায় রাখতে হবে এই ফোমটা তৈরি করার সময় কিন্তু ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। এখন আমি এখানে দিয়েছি ফ্লেভারের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম দিয়ে কেকটি তৈরি করব সেই জন্য কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে হবে, না হলে কিন্তু ডিমের গন্ধের জন্য কেকটা খাওয়া যাবে না। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন, তাহলে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও ভালো লাগবে আর কেকটাও অনেক ফ্লাফি হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই কেকটি তৈরি করে নিতে পারেন, আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই আটাটা ছেলে নেবেন। আমি দাপে দাপে আটাটা ছেলে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমি খুবই আলতোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানোর সময় ধৈর্য সহকারে মিশাতে হবে, তাড়াহুড়া করে কিন্তু এই কেকটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু এত সুন্দর হবে না। যদি ফোমটা বসে যায় তাহলে আপনার কেকটা সুন্দর হবে না, মানে ফ্লাফি হবে না। যেহেতু এখানে ইনো, বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করা হবে না, সেই জন্য সেটাও মাথায় রাখতে হবে। ফোমটা যাতে বসে না যায় সেই জন্য আলতোভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি আটাটা দাপে দাপে দিয়ে মিশিয়ে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে আমি কিছুক্ষণ এখন মিশিয়ে নেব একটা হ্যান্ড উইচ দিয়ে, তাহলে ভিতরে যদি গুটি গুটি দানা থেকে থাকে তাহলে ওইটাও খুব সুন্দর করে মিশে যাবে। দুই পদ্ধতিতে আমি মিশিয়ে নিয়েছি যাতে এই যে আটাটা খুব সুন্দর করে মিশে যায় ফোমের সাথে।
মেশানোর পর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, একটু ঘন টাইপের হবে। ফোমটা কিন্তু একেবারেই বসে যায়নি, ফোমটাও দেখেন কত সুন্দর। এরকম অবস্থায় থাকতে হবে, না হলে কিন্তু কেকটা ফ্লাফি হবে না। সব কিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখেন আপনার কেকটা অবশ্যই এরকমই সুন্দর হবে, এর চেয়ে বেশি সুন্দর হতে পারে। আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখেন ব্যাটার ঘনত্বটা কীরকম হয়েছে। আটা অথবা ময়দা যেটাই দিয়ে কেক তৈরি করেন মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। আর ডিমের সাইজ যদি ছোট অথবা বড় হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাটার ঘনত্বটা একটু পাতলা অথবা ঘন হতে পারে, এটা কোনো সমস্যা নেই। এখন আমি যেই মোল্ডের মধ্যে কেকটা বেক করব ওই মোল্ডের মাপে কাগজ কেটে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। আর কাগজটা মোল্ড থেকে অনেকটাই উপরে আমি দিয়েছি, যেহেতু আমি এই কেকটা অনেকটাই উঁচু তৈরি করব, সেই জন্য আমি এভাবেই কাগজটা দিয়েছি যাতে কেকটা অনেকটাই হাইটে উঁচু হয়। এই কেকটা যেহেতু চুলায় বেক করব সেই জন্য চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তলানিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি 20 মিনিট বেক করে নিয়েছি। 20 মিনিট পর আবারও চুলার আঁচটা একেবারে লোতে রেখে 15 মিনিট বেক করেছি। টোটাল আমি 35 মিনিট কেকটা বেক করে নিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে, মানে যতটুকু কাগজ দিয়েছি সম্পূর্ণ কাগজটাই আমার ভরে গিয়েছে। এখন আমি এই কেকটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখেন মোল্ড থেকে কত সুন্দরভাবে উঠে এসেছে। এখন আমি কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় যদি কাগজটা ছাড়িয়ে নেন দেখবেন খুব সুন্দর করে উঠে আসবে। আর যদি কেকটা অনেক ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কাগজটা যখন উঠাবেন সাথে অনেকটা কেক চলে আসবে, আর কেকটা দেখতে এবড়ো থেবড়ো হয়ে যাবে, দেখতে ভালো হবে না। এখন আমি একটা নাইফ দিয়ে কেকটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন মাশাআল্লাহ কেকটা কত বেশি জালিদার হয়েছে আর কত ফ্লাফি হয়েছে। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে কেক তৈরি করেন আপনাদের কেকও এরকমই সুন্দর হবে, আশা করছি এর চেয়ে ভালো হবে। কিন্তু মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখবেন, তাহলে কেক অনেক বেশি সুন্দর হবে। এখন আমি কেকের একটা স্লাইস আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যে এরকম সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।